কিছু চেনা কথা, চেনা আকুলতা, কিছু ভুলে যাওয়া অশ্রুজল। জীবনে চলেছে যে পথ দিয়ে, সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে। তোমারই জীবন, তোমারই কথা, তোমারই ব্যথা, অভিমান ক্ষোভ। তাই নিজেকে চিনতে দেখতেই হবে ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। তবু না বাবু থামেন। জানলাটা খুলে দে তো। আজকে দিতে আসি, ওদিকে হাতের কামগুলো তো শেষ করে নু নাকি? কেন রে, জানলাটা খুলে তোর হাতের কাম শেষ করা যাবে না? আরে হইলোটা কি, আপনি তো ঘাবড়াইতেছেন কে? সেই সকাল থেকে দেখতে আসি, একবার ঘর একবার বারান্দা করতে আসি। আরে বাবা ঠিক সময় আয়া পড়বো, চিন্তা করার কিচ্ছু নাই। দেখ তোর ছোটদা, বৌদিমণি, দাদু ভাই এরা সব কতদিন বাদে আসবে, দেখার জন্য আমার মনটা ছটফট করছে না। সে বিয়ের পর অষ্টমঙ্গলা করে ছেলেটা বউ নিয়ে চলে গেল, একদিনের মধ্যে আর না, যা। বড়দাদা বাবু তখন যাবে, এইবার দেখবেন দুই ভাই এক লগে মিলবো। আসবে তো শিলিগুড়ি থেকে, এ কত সময় লাগে? দেশের মতন তো এতক্ষণ এসে পড়ার কথা। এইটা আমি কি করে কমু, দেখেন ইয়া গাড়ি ঘোড়ার ব্যাপার। হ্যাঁ ওই বোধহয় গেল। আপনিও তো চিন্তা করেন কেন, ঠিক আইয়া পড়বো। চিন্তা করবো না? দাদু ভাইকে কতদিন দেখিনি জন্মের পর। এই শোন, ও আসবে মানে কিছু খেতে টেতে চাইবে, তুই কিন্তু ঠিক মতন করে দিবি। হ্যাঁ, এইটা আর কমন লাগবে না, ঠিক আছে তাই হইব। তোর এই কাঁচা লঙ্কা রান্নায় দেওয়া এটা একদম বন্ধ করে দিতে কদি। আপনি একদম ঘাবড়াইবেন না, খোকা বাবুরে আমর রান্না করে খাওয়াবো না, দেখবেন সে বোনও আর বলবে না। ওই ও আয়া পড়ছে, আয়া পড়ছে, আয়া পড়ছে। না না না, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আমি গিয়া লই আইতাছি। যা যা যা। প্রতিমণি আছেন, সর্দারবাবু আছেন, আছেন, আসেন, আপনাদের জন্য অপেক্ষা করতে আছে। আমি মালপত্র করে নামাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো দাদু ভাই এসো। হ্যাঁ আয়, বলো তো কে আমি? হ্যাঁ 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 হ্যাঁ, এসো দেখি দাদু ভাই, বসি।
কে গাইছে বলো তো? কি? ভালো করে শোনো। গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমার দাদা। পথে কোনো কষ্ট হয়নি তো বৌমা? না বাবা, কোনো কষ্ট হয়নি। এই অভি, দাদু কোল থেকে নামো। না আর নামবে না, নামবে না, নামবে না। দাদু কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। যাও তোরা মায়ের ছবিতে প্রণামটা কর। যাও তুমি মাকে প্রণাম করে এসো, আমি একটু বাবার কাছে বসি। ঠিক আছে। আরে থাক থাক থাক, তুমি অবাক হলে যে? কি ভেবেছিলে এবারও শেকল কেটে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? তা নীলাদ্রি, অভি ওরা কোথায়? ওরা সবাই নিচের ঘরে। তুমি কেমন আছো? ভালো আছি, ভীষণ ভালো আছি। ভালো থাকতে জানতে হয়, জানো তো। তারপর তোমার সমাজ সেবা, দেশ সেবা কেমন চলছে? ঠাট্টা করছো? ঠাট্টা? তোমার সাথে ঠাট্টা করার মতো স্পর্ধা আমার আছে? কতদিন থাকবে? জানি না গো, তোমার ভাইকে জিজ্ঞেস করো। আচ্ছা সুভদা, তুমি কি করে এত স্বার্থপরের মতো? এই দেখো, এসেই আবার ঝগড়া শুরু করে দিলে কেন? তুমি কি সুখী নও? সুখে তুমি কিছু বোঝো? যদি বুঝতে তাহলে। আরে আরে আরে, এসো 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 এসো, বাবা কত বড় হয়ে গেছে। কেমন জেঠু? এটা কি গো? এটা কি? ওইটা, এইটা, এইটা হচ্ছে তানপুরা। আমাকে শেখাবে? তুমি শিখবে? ঠিক আছে, আমি তোমায় শেখাবো। সুব্রত, এই সুব্রত, কি এত ভাবছো? হ্যাঁ? আমি বলছি কি এত ভাবছো? না, আমি কিছু ভাবছি না। আসলে আজকাল আমি ভাবনা চিন্তা বন্ধ করে দিয়েছি, আর বিয়ের পর তো আরো বন্ধ করে দেবো। থাক, ছেলেরা বিয়ের আগে ওরকম অনেক কথা বলে, আর বিয়ের পর সব ভুলে যায়। তখন তাদের আসল চেহারাটা বেরিয়ে পড়ে। এই কাজল, তুমি তোমার বাবাকে বলেছো, মানে তোমার আমার সম্পর্কের কথা বলেছো? তোমার মাথাটা না সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। কেন? আমার বাবা যদি জানতে পারে আমি একটা বেকার ছেলেকে প্রেম করছি, তাহলে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে। এটা কোনো কথা হলো? বেকাচ্ছে। এই কাজল, হ্যাঁ? এই আমার মাথায় না দারুণ একটা প্ল্যান এসে, তুমি শুনবে? হ্যাঁ বলো। আমি বলছি যে তুমি আর আমি, হ্যাঁ, চলো আমরা কোথাও পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। দারুণ না? অসাধারণ। একদম মাথাটা না পুরোপুরি তোমার খারাপ হয়ে গেছে। কেন? আমি বাবার একটা মাত্র মেয়ে। আমি বাড়ি থেকে পালিয়ে তোমাকে যদি বিয়ে করি না, আমার বাবার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দাও। পৃথিবীতে, সারা পৃথিবীতে বাবা মায়ের একমাত্র মেয়ে কি হয় না কোনোদিন নাকি? আর এই হয়েছে তোমার বাবা আর আমার বাবা। চাকরি বললে কি চাকরি পাওয়া যায় নাকি? চাকরি কি ছেলের হাতে নাড়ু যে বাচ্চা ছেলেকে দিলাম আর ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এলাম? না গাছের তলায় দাঁড়ালে আমার ফল টুক করে পড়লো? শিট। তোমাকে একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। ভালো করেছে। হ্যাঁ কাজল,
তুমি কি তোমার বাবার দেখার ছেলেকে বিয়ে করবেন নাকি? আমি কি বার করতে পারি? তুমি এরকম চাকরি না পেলে আমাদের এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করে যেতে হবে। আর আর আমি তোমাকে এতটা ভালোবাসি, দেখো তোমাকে ছাড়া আমিও তো অন্য কাউকে মেনে নিতে পারবো না। জানি না কাজল, আমি জানি না, তবে এইটুকু জানি তুমি আমার সৌভাগ্যের লক্ষ্মী, তুমি আমার সব। আমার বাবার এত খারাপ ব্যবহারের পরেও তোমার কাছ থেকে এই ভালোবাসা আশা করা খুব অন্যায়। কাজল, বিশ্বাস করো, তুমি আমার সব, আমার হৃদয় জুড়ে তুমি, শুধু তুমি। পান্ত প্রেমের এই গুরুভার তুমি ছাড়া আর বলো বইবে কে? কাজল, বাহ, কি ব্যাপার? সুব্রত, তুমি এখানে? কি ব্যাপার কাজল? সুব্রত, আমরা গরিব বলে আমাদের কোনো মান সম্মান নেই? বাবা যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোমার বাবা গুন্ডা লাগিয়েছে আমাদের আমাদের তুলে দেওয়ার জন্য, আর ছেলে উঠে এসছে ছাদে আমার মেয়ের সাথে। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মেশামশাই, তা নয়, বিশ্বাস করুন, আমি কাজলকে ভালোবাসি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। যা, চলে যাও, চলে যাও বলছি। বাবা, ওকে ছাড়া আমি মারে, আমাদের মতো গরিব ঘরের মেয়েদের বড় লোকের ছেলের সঙ্গে প্রেম করাটা বিলাসিতা। এ হয় না। ওর বাবা কিছুতেই তোকে মেনে নেবে না। ও ঘরে তুই সুখী হবি না মা, আমার কথা শোন। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। হায় ভগবান, এই মেয়েকে নিয়ে আমি কি করি? শোভা, আরে অমল, আয় বস 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 বস। তারপর মালিকের সঙ্গে কথাবার্তা হলো? হ্যাঁ, মালিকের সঙ্গে তো অনেকবারই কথা বলেছি, কিন্তু উনি আমাদের কোনো কথা শুনতে রাজি হননি। ও, রাজি হলো না? তা রাজি না হলে তো কারখানা বন্ধ করে দেওয়া উচিত, কাজ বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, মাঝে তো আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু উনি পুলিশ দিয়ে নির্মমভাবে পিটিয়েছিলেন। মাধবদা, আমাদের মাধবদাকে তো মারের চোটে 1 মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আমরা দল বেঁধে যখন তার কাছে, অর্থাৎ মালিকের কাছে খরচ চাইতে গেলাম, উনি খরচ তো দিলেন না, উল্টে হুমকি দিলেন যে বাসির, হাকিম, রমেশ, কানাই সবাইকে কারখানা থেকে তাড়িয়ে দেবেন। না না, মালিক হুমকি দিল আর তোরা চুপ করে গেলি, এটা তো ঠিক নয়। এখন মালিক যদি কিছু অন্যায় করে, যদি কিছু ভুল করে, তার প্রতিবাদ তো করতে হবে। কিন্তু এখন আমরা কি করব? আমরা চাইছি যে তুমি আমাদের হয়ে লড়ো। আমরা সবাই মিলে ঠিকও করেছি যে তুমি আমাদের নেতা হবে। আমি দেখ অমল, তুই তো জানিস যে আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। অন্যায়কে আমি ঠিক সহ্য করতে পারি না। হ্যাঁ, যদি মালিক অন্যায় করে তাহলে আমরা লকআউট করতে পারি, আমরা ধর্মঘট করতে পারি, আমরা বন্ধ করতে পারি কাজ, কিন্তু সেটা করলে মাইনেও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর তখন পেটে গামছা বেঁধে থাকতে পারবে তো? সে পারবো, প্রতিবাদ করব না, আমরা সুবিচার চাইবো না। আর আমরা তো জানি যে তুমি আমাদের পাশে থাকলে জয় আমাদের হবেই।
আমি বরঞ্চ একটা কাজ করি, হ্যাঁ বল। কাল ওদের সবাইকে আসতে বলি। হুম, হ্যাঁ, তুমি চলো, তোমাকে দেখলে ওরা সত্যি বড় ভরসা পাবে। ঠিক আছে। ব্যস্ত? আরে আয় সুব্রত, বস বস বস। তারপর কি ব্যাপারে এলি বল। বলছি মানে ও বুঝতে পেরেছি, ও হচ্ছে অমর, খুব ভালো ছেলে। ওর মা আমাদের আন্দোলনে অনেক সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শুভদা, হ্যাঁ আমি আজ আসি তাহলে। আয়, তাহলে কাল। কাল। তারপর কি ব্যাপার এরই বল। বলছি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। সমস্যা ছাড়া তো ভাইয়া এখানে কেউ আসে না। শুভদা, তুমি যদি এইভাবে কথা বলো তাহলে আমি আমার সমস্যাটা তোমাকে কি করে বলবো? তোর বোকা, আমি তো যোগ করছিলাম, বল। বলছি যে আমি কাজলকে ভালোবাসি। এটা আবার নতুন কথা কি? না, কথাটা নতুন নয়, কিন্তু এটাই কথা। মানে মানে এতগুলো ইন্টারভিউ দিলাম, একটাও চাকরি পেলাম না, একটাও চাকরি না। শুভদা, আমি ভেবেছি এবার ঘুষ দেব। ঘুষ কেউ চাইলে না করব না। এদিকে এদিকে বাবা ক্লাবের ছেলেদের টাকা খাইয়ে কাজলদের তুলে দিতে চাইছে। ক্লাবের ছেলেরা কাজলের বাবাকে শাসিয়ে গেছে। শুভদা, শুভদা, দেখ সুব্রত, তুই একজন মানুষের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছিস। দেখ, একজন গরিবের আত্মসম্মান ছাড়া তো কিছুই থাকে না। ভেবেছিসটা কি? সামান্য সামান্য পেনশনের টাকা যা সম্বল, তাকে যদি বাড়ি থেকে তুলে দিস তাহলে তো সে বসতে থেকে উঠবে। শোন, ওভাবে আর কাজলের সঙ্গে তুই দেখা করতে যাস না। যে ব্যবস্থা করার আমি করব। না, আচ্ছা তুমি নে, তুমি আবার কষ্ট করে আনলে কেন? বুধুকে বললেই তো পারতে। হ্যাঁ সে পারতাম, তাহলে কি তোমরা এত সুন্দর ঘটকালির খবরটা জানতে পারতাম? সে যাই হোক, সবার তো সুন্দর করে বিয়েটা দিয়ে দিচ্ছ, তাহলে এবার নিজেও দেখে শুনে একটা বিয়ে করে নাও। হ্যাঁ, আমার শুভদার বিয়েতে কিন্তু আমরা জমিয়ে আনন্দ করবো। হ্যাঁ, তাকে জমিয়ে আনন্দ করতে হবে। এবার কাট। ও সরি, ঠিক আছে, আমি আজকে চলি। হ্যাঁ হ্যাঁ, তা সুব্রতর সাথে কাজলের সত্যি বিয়ে হচ্ছে তো? মানে মানে এটা তুমি সত্যি মন থেকে চাইছো তো? হ্যাঁ, সত্যি যেন এটা তোমার মন থেকে চাওয়া হয়। আচ্ছা তুমি কি তখন থেকে আমার সঙ্গে ঝগড়াই করে যাবে? হ্যাঁ করব, আমি তো ঝগড়া করতে ভালোবাসি, তাই ঝগড়া করে যাব। প্রতি মুহূর্তে আমি যে ভালোবাসার যন্ত্রণা অনুভব করি, সেটা আমি তোমাকে অনুভব করাবো, প্রতিনিয়ত করাবো। তুমি তো জানো দেবযানী, আমি আমি কোনোদিনও তোমাকে গ্রহণ করতে পারতাম না, কারণ যে দায়িত্ব আমি নিয়েছি তারপরে তো। ও তাই? কিন্তু আমি তো কখনো তোমার কাজে বাধা হয়ে দাঁড়াইনি। তবুও তুমি সেদিন আমার কথাটা বোঝার চেষ্টা করোনি, কোনো রকম চেষ্টা করোনি। কি চাও তুমি? তোমার স্বামী আছে, তোমার সন্তান আছে, তোমার তো কোনো অভাব নেই। আর তাছাড়া আমি তো কোনোদিনও তোমাকে এত কিছু দিতে পারতাম না। তোমরা পুরুষেরা সব বোঝো তাই না? কিন্তু এই সাধারণ কথাটা তোমরা বোঝো না, যে একটা মেয়ে তাদের কাছ থেকে শুধু ভালোবাসা চায়,
কিচ্ছু না। এছাড়া কোনো প্রত্যাশা নেই তাদের। তাদের স্বপ্ন, ভালোবাসা, জীবন সবকিছু শুধু এটাই ঘিরে। থাক, অনেক কথাই বলে ফেললাম। যেগুলো বোঝার মতো মন বা হৃদয় কোনটাই হয়তো তোমার নেই। একটা মেয়ে তাদের কাছ থেকে শুধু ভালোবাসা চায়। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, পুজোর বোনাস দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, পুজোর বোনাস দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। শান্ত হন, শান্ত হয়ে আমার কথাটা মন দিয়ে শুনুন। আমি আপনাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে মালিকের সঙ্গে কথা বলতে যাচ্ছি। মালিক যদি আপনাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেয় তাহলে ঠিক আছে, আর যদি মালিক আপনাদের ন্যায্য দাবি দেওয়া মেনে না নেয় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আলোচনার মাধ্যমে আমরা স্থির করব। যতক্ষণ আমার সঙ্গে মালিকের আলোচনা চলবে ততক্ষণ আমার একান্ত অনুরোধ, আপনারা দয়া করে বসুন, আমি আসছি। বসুন। শুভ রায় জিন্দাবাদ, শুভ রায় জিন্দাবাদ, শুভ রায় জিন্দাবাদ, শুভ রায় জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে, পুজোর বোনাস দিতে হবে, পুজোর বোনাস দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আপনারা দয়া করে শান্ত হন। মালিক আমাদের দাবি মানতে রাজি হয়নি, সুতরাং আমাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। প্রয়োজন হলে আমরা অনশন করব, কিন্তু একটা কথা আপনারা কান খুলে শুনে রেখে দিন, কিন্তু কোনো প্রলোভনে আমরা পা দেব না। কারণ যতদিন না আমাদের ন্যায্য দাবি দেওয়া মালিক মেনে নিচ্ছেন ততদিন আমাদের কাজে যোগ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এটা আমাদের ন্যায্য দাবি। হ্যাঁ, আমাদের ন্যায্য দাবি। মালিক আমাদের সঙ্গে কি করছে? আমরা সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে শ্রম করছি, পরিশ্রম করছি, খাচ্ছি এবং মুনাফা লুটছে মালিক। এটা চলতে দেওয়া যেতে পারে না, চলবে না, চলবে না। সুতরাং অধিকার বুঝে নেবার দিন আজকে এসে গেছে। বঞ্চিত শোষিত হয়ে আমরা আর বাঁচবো না। মুষ্টিবদ্ধ হাত মাথার উপর তুলে আমাদের বলতে হবে যে আমাদের অধিকার আমরা নেব। মাথায় অনেকটা কেটে গেছে না? কোন দিন দেখবে এভাবে বেঘরে প্রাণটা চলে যাবে। মরতে সবাই কি হবে, কেউ আগে কেউ পরে। ওসব কথা রাখো তো, এসব কাব্য সাহিত্যে বানায়। আসলে ওভাবে যে আক্রমণ করবে আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, তোমরা আন্দোলন করবে আর ওরা বলে কয়ে তোমাদের আক্রমণ করবে। আচ্ছা, তুই তো চাকরি করিস, এখন সরকার যদি মাইনে না দেয় তুই কি চুপ করে বসে থাকবি? দিন ফুরিয়ে এলো, সময় শেষ হয়ে আসছে, শতাব্দী শেষ হয়ে আসছে।
কিচ্ছু হয়নি। তারপর বিল্টুদার সঙ্গে খেলা হলো? হ্যাঁ জানো আমি বিল্টু দাদাকে হারিয়ে দিয়েছি। বাবা! শোনো, তুমি এখানে বসো, একদম দুষ্টুমি করবে না। আমি তোমাদের জন্য দুধ নিয়ে আসছি। তারপর বিল্টুদাকে হারিয়ে দিয়েছো? বাবা, বাহ, ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর বাজাও তুমি। আমাকে শিখিয়ে দেবে? বলো তুমি কি গুরু দক্ষিণা দেবে? যা তোমার চাই, যা তুমি চাইবে নিজে করে। আচ্ছা, যদি আমি এই বেহালাটা চাই? বেহালাটা? এই সামান্য বেহালাটা তোমার চাই? হ্যাঁ দেবযান, এই সামান্য বেহালাটি আমার চাই। আমাদের দলে একটা ছেলে আছে জানো, নাম অঞ্জন। চোখে দেখতে পায় না, অন্ধ, ক্যান্সারে ভুগছে। হয়তো আর বেশি দিন বাঁচবে ওরা। ওর একটা ইচ্ছে ছিল, একটা বেহালা। হয়তো এটাই ওর শেষ ইচ্ছে। আমাদের দলে তো সেরকম টাকা নেই, ফান্ড বলতে গেলে শূন্য। তাই আমার ইচ্ছে যে একটা বেহালা যদি ওকে দেওয়া যায়। কেন দেবযানী, কেন জানি না হঠাৎ আমার মনে হলো যে এই জিনিসটা বোধহয় একমাত্র তোমার থেকেই চাওয়া যায়। সব সময় খালি দেশের কথা, দলের কথা, রাজনীতির কথা, কখনো আমার কথা ভাবতে ইচ্ছে করে না তোমার? দেবযানী, না, তোমার আমি এটা কিছুতেই দেব না, কোনো মতেই না। মরে গেলেও আমি এটা দেব না। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো, তবু মনে রেখো। কি করছো কি দেবযানী? ছাড়ো, অনেক রাত হয়ে গেছে, ঘরে যাও। আর আমি তো খুব স্বার্থপর, তাই না? কেন?
চেয়েছে। সে কি? তারপরেও আমি ওর সাথে সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে কবে ডিভোর্স করে দিত। নীলাদ্রি এতদিন যেতে পেয়ে গেছে? তুমি জানো না শুভদা, আমি যদি সব সত্যি কথা তোমায় বলি তাহলে তাহলে তোমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি আর পারছি না শুভদা, আমি সত্যি আর পারছি না। তুমি আমায় বলে দাও না আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তা কালকে রাত্রিরে কি কি খাওয়া হয়েছে? ভাত খেয়েছি, এই তো পড়ে আছে ভাতটা। ডাল খেয়েছি, আর? আলু ভাজা খেয়েছি। আলু ভাজা? ওরে বাবা, তো অনেক খেয়েছিস। শুভদা, হ্যাঁ বল। আজকে তো আমাদের বিজয় উৎসব। মালিক আমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছে, আর সব কিছু কিন্তু সম্ভব হয়েছে তোমার জন্যই। আরে দূর বোকা, আমাদের সবার জন্যে। তুমি চলো, তোমাকে আমি নিতে এসেছি। জেঠু আমিও যাবো। তুমি যাবে? চল চলো। বাকছাল পুহরিয়া নাচে ভোলা মহেশ্বর, বাকছাল পুহরিয়া নাচে ভোলা মহেশ্বর, ধক ধক ত্রিনয়ন জলে অতি ভয়ঙ্কর, বাকছাল পুহরিয়া নাচে ভোলা মহেশ্বর, হে বাকছাল পুহরিয়া নাচে ভোলা মহেশ্বর, ধক ধক ত্রিনয়ন জলে অতি ভয়ঙ্কর, বাকছাল পুহরিয়া নাচে ভোলা মহেশ্বর। তুষ্ট হবে শিব কিসে ভেবে নাহি পায়, তুষ্ট হবে শিব কিসে ভেবে নাহি পায়, বিপাকে পড়িয়া উমা করে হায় হায়, তুষ্ট হবে শিব কিসে ভেবে নাহি পায়, বিপাকে পড়িয়া উমা করে হায় হায়, দুঃখ কষ্টে মহাদেবের কাঁদে নাই অন্তর, বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর, হে বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর, ধক ধক ত্রিনয়ন জলে অতি ভয়ঙ্কর, বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর, হে বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর। ভাঙ্গা যা খেয়ে শিবি তাতুই তাতুই নাচে, ভাঙ্গা যা খেয়ে শিবি তাতুই তাতুই নাচে, ভূত প্রেতে নন্দী ভৃঙ্গি তার পাছে পাছে, ভাঙ্গা যা খেয়ে শিবি তাতুই তাতুই নাচে, ভূত প্রেতে নন্দী ভৃঙ্গি তার পাছে পাছে, পায়ে ধরে বলে উমা ছদনাথ ঘর, বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর, হে বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর, ধক ধক ত্রিনয়ন জলে অতি ভয়ঙ্কর, হে বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর, 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 হে বাকছাল পুরিয়া নাচে ভোলা মহেশ্বর। শুভদা, এমনি ভাবে যেন তোমাকে আমরা সবসময় সঙ্গে পাই। শুভদা জিন্দাবাদ, শুভদা জিন্দাবাদ। ঠিক আছে ঠিক আছে, একটা কথা আমি বলতে চাই যে আমরা যেন কখনো কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় না দিই। আমরা পরিশ্রম করব না অথচ মালিকের থেকে টাকা আদায় করব, এমনটা কিন্তু আমি চাই না। অনেক নেতা আছে যারা নিজেদের অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে মালিকের ঘাড়ে দোষ চাপায় এবং শ্রমিকদেরকে ধর্মঘটের পথে এগিয়ে দেয়। এই পথে আমরা কিন্তু চালিত হতে চাই না। এর জন্য চাই শিক্ষা। হ্যাঁ, শ্রমিকদেরকে শিক্ষিত হতে হবে, আমাদের কারখানায় যে লাইব্রেরি আছে সেখানে ভিড় জমাতে হবে, লেখাপড়া করতে হবে, অন্ধকার দূর করে আলোর পথে আমাদের হাঁটতে হবে। আমাদের সামনে আর অনেক বাধা বিপত্তি আসবে, বাইরে থেকে আসতে পারে, ভেতর থেকে আসতে পারে, কিন্তু আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের ঐক্যতাকে বজায় রেখে সেই সব বাধাকে আমাদের অতিক্রম করতে হবে, জয় করতে হবে।
আমরা চাইব শোষণহীন এক নতুন পৃথিবী, আমরা স্বপ্ন দেখব সাম্যবাদের। ঠিক আছে, এই শোন, ডাক্তার রইল, বাড়ি চল। আসছি রে। চল ঠিক আছে। চল। বাবা, হ্যাঁ, এসো। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো বলো। বলছিলাম যে পার্টির কাজে আমার তো বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, থাকার কোনো ঠিক নেই। তো আমি চাইছিলাম যে আমার নামে যে সম্পত্তিটা আছে সেটা নীলাদ্রিকে দিয়ে দিতে। তুমি অমত করো না? দেখো বাবা, জীবনে চলার পথে টাকা পয়সার দরকার হয়, তুমি আর একবার ভেবে দেখো। আমি ভেবেই কথাটা বলছি। তোমার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিইনি, কারণ আমি জানি তো তোমার নীতি আদর্শ সব সত্যের পথে, ন্যায়ের পথে। দেখো তুমি যাও। বাবা, আমার আরো একটা কথা ছিল। আমার একান্ত ইচ্ছে যে তুমি একটু দেখবে যে দেবযানী যাতে কষ্ট না পায়, কারণ ও ভীষণ ভালো মেয়ে। ঠিক আছে, তাহলে আজই উকিল ডেকে উইলের বন্দোবস্ত করো। ঠিক আছে, আমি প্রশান্ত রায়বর্মনকে ডেকে উইলের ব্যবস্থা করছি। বাবা, এই উইলের কথাটা কিন্তু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তাই হবে। আমার নামে ব্যাংকে যে 50,000 টাকা ফিক্সড ডিপোজিট আছে সেটা আমি অভিকে দেবো। আমি তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দেবো। জীবনে তোমার কি কিছুই চাওয়ার নেই? বাবা, তোমাদের কাছ থেকে আমি তো কম ভালোবাসা পাইনি, আর কি চাই? আর সবার মতো হিসেবে নাই বা হলাম, একটু বেহিসেবি হয়ে দেখি না। সংসারে কেউ আসে দিতে আর কেউ আসে নিতে। তুমি এসেছো বাবা দিয়েই যেতে। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি যেন সব বাধা সব বিপদ হাসি মুখে অতিক্রম করতে পারি। আশীর্বাদ আমার সবসময় তোমার সঙ্গে আছে শুভ। তোর মা বেঁচে থাকলে কিন্তু এমনটি করতে দিত না। আচ্ছা বাবা, দেখো, বিষয় সম্পত্তি কি সব বল? দেখো, তুমি যদি এভাবে দুর্বল হয়ে পড়ো তাহলে আমি এই দুর্গম পথ হাঁটবো কি করে? না, আমি কোথায় দুর্বল হলাম? এরকম ছেলে ছেলে কি শুনছি শুভ, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা, পার্টির কাজে আমাকে আন্দামান যেতে হচ্ছে। স্বেচ্ছা নির্বাসন। এই কথা কেন বলছো বাবা? আমাকে দেবযানী ঠিকই বলেছিল তুই এরকম একটা কিছু করবি। কবে যাচ্ছিস? আজ। আজ কেন? কটা দিন থেকে গেলে হয় না? না বাবা, আমার যাওয়ার সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে। আমি তোকে ছেড়ে কি করে থাকবো? বাবা, তুমি তুমি এভাবে কথা বলো না। আমি দুর্বল হয়ে পড়ব, আর আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমার সমস্ত স্বপ্ন সমস্ত সাধনা বিফলে যাবে। জেঠু ও জেঠু, আরে রে, এসো এসো এসো। জেঠু তুমি চলে যাচ্ছ? আবার কবে আসবে? যেদিন তুমি বড় হয়ে আবার আমায় ডাকবে, তোমার ডাকে সাড়া দিয়ে সেদিন আমি ঠিক তোমার কাছে চলে আসবো। শুভদা, তবু মনে রেখো, তবু মনে রেখো,
যদি দূরে যাই, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, তবু মনে রেখো, 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 যদি দূরে যাই চলে, তবু মনে রেখো। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব